উচ্চকক্ষের হাতে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করলেন প্রেসিডেন্ট মুরসি। ২৯ জানুয়ারি মহাসমাবেশের ডাক বিরোধী দলের। প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রেখে কোনো প্রস্তাবই মেনে নেওয়া হবে না, বিরোধীদের হুঁশিয়ারি। রাজনৈতিক সমঝোতার আহ্বান চীনের। এবং নয়াদিল্লিতে গণধর্ষণের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্নের মুখে ভারত সরকার। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। খসড়া সংবিধান নিয়ে গণভোটের জয়কে মিশরবাসীর বিজয় বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মুরসি। বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করেন মুরসি। এদিকে প্রেসিডেন্টের দেয়া সংলাপের ডাক লোক দেখানো বলে মন্তব্য করে আগামী ২৯ জানুয়ারি তাহরির স্কোয়ারে সমাবেশের ডাক দিয়েছে বিরোধী দল। একই সাথে নতুন পাশ হওয়া সংবিধানকে পরীক্ষামূলক হিসেবে গ্রহণ করে সবার পরামর্শ নিয়ে সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছে বিরোধী নেতারা। এদিকে দেশটির বিভিন্ন দলের মধ্যে সমন্বয় ও সংঘর্ষ পরিহারের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার নিয়ম অনুযায়ী পার্লামেন্টের উচ্চকক্ষের হাতে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করেন প্রেসিডেন্ট মুরসি। আগামী ২ মাসের মধ্যে নির্বাচন দিয়ে নতুন নিম্নকক্ষ গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে উচ্চকক্ষ। গণভোটের ফলাফল প্রকাশের পর সেই উচ্চকক্ষের প্রথম অধিবেশন বসল বুধবার। অধিবেশনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দেয়া তালিকা অনুযায়ী গঠিত হয়েছে একটি শুরা কাউন্সিল। অধিবেশনে কাউন্সিল সদস্যদের শপথ বাক্য পাঠ করান মুরসি। এছাড়া তাদের সাথে আগামী শনিবার বৈঠকে বসার কথা রয়েছে তার। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জাতীয় ঐক্যের ডাক দেন প্রেসিডেন্ট মুরসি। কোনো নির্দিষ্ট দলের জয় নয়, বরং গণভোটে মিশরীয়দের জয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মিশরের সব নারী পুরুষের জন্য আজ এক ঐতিহাসিক দিন। আজ থেকে মিশরের একটি স্বাধীন সংবিধান রয়েছে, আর এই সংবিধান কোনো রাজা, বিজেতা কিংবা কোনো দখলদারিরা করেনি। এটি পছন্দ করেছে মিশরীয়রা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী। এদিকে প্রেসিডেন্ট মুরসির সংলাপের আহ্বানকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতারা। এছাড়া নতুন পাশ হওয়া খসড়া সংবিধানকে পরীক্ষামূলক হিসেবে গ্রহণ করে সবার অংশগ্রহণে একটি সার্বজনীন সংবিধান রচনার আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা ও নোবেল বিজয়ী আল বারাদি। সংলাপে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছে বিরোধী দলগুলোর জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট। প্রেসিডেন্ট মুরসির ডাকা সংলাপে আমরা অংশ নেব, তবে সেটি যদি শুধু ছবি তোলার জন্য হয়, তবে আগামী জানুয়ারিতে তাহরির স্কোয়ার থেকে আবারও আন্দোলনে নামবো আমরা। এদিকে খসড়া সংবিধান নিয়ে উভয় পক্ষের মধ্যে চলা দ্বন্দ্ব নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাজিদ রাজু, সময় সংবাদ। এদিকে ইরাকে শিয়া সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার সুন্নি মুসলিম। বুধবার আনবার প্রদেশে দেশটির প্রধান বাণিজ্যিক পথ বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এ সময় তারা প্রধানমন্ত্রী নুরি আল মালিকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। প্রধানমন্ত্রী আইন এবং সংবিধানের প্রতি সম্মান দেখাচ্ছেন না এবং শিয়া ও সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ করে তারা। গেল সপ্তাহে সুন্নি অর্থমন্ত্রী রাফিয়া আল ইসাবির দেহরক্ষীকে নিরাপত্তাকর্মী আটক করলে সুন্নি মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুর্দিদের সাথে সংঘাত, আরবের শিয়াদের সাথে সমস্যা, আরবের সুন্নিদের সঙ্গে সমস্যা, ব্যাস যথেষ্ট হয়েছে। এ ধরনের মানসিকতা নিয়ে দেশ চলতে পারে না। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে দিয়ে কোনো প্রস্তাবই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে সিরিয়ার বিরোধী জোটগুলোর জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন। কয়েকটি গণমাধ্যমে এই শর্তে সিরিয়া ইস্যুতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঐক্যমতে পৌঁছানোর কথা প্রচারের পর একথা জানায় বিরোধী জোট। এদিকে সিরিয়ার সহিংসতা নিরসনে আবারও রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছে চীন। সিরিয়া ইস্যুতে পরাশক্তিগুলোর ঠান্ডা যুদ্ধের মধ্যেই সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ পায় আসাদ সরকারকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় বহাল রাখা শর্তে এক ধরনের ঐক্যমতে পৌঁছতে পারে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এ শর্ত পূরণ মানতে একদমই গণরাজি সিরিয়ার বিরোধী দলগুলোর জোট। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, নেটো, রাশিয়া এবং চীনের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সিদ্ধান্ত গ্রহণে তারা ভূমিকা রাখবে। ন্যাশনাল কোয়ালিশন স্বাধীন। সিরিয়ার বিরোধী জোটের তরফ থেকে আরও জানানো হয়েছে, সিরিয়া ইস্যুতে রাশিয়ার মনোভঙ্গি পাল্টানো এবং বিরোধী জোটকে স্বীকার করে নেয়ার বিষয়ে সাহায্য করতে জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাগদার ব্রাহিমির কাছে আবেদন করেছে তারা। এদিকে সিরিয়ায় সহিংসতা বন্ধে একটি রাজনৈতিক সমাধান খুঁজতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছে আসাদ প্রশাসনের আরেক মিত্র চীন। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে ব্রাহিমির সব উদ্যোগের প্রতি চীনের সমর্থন থাকার কথাও জানিয়েছেন সিরিয়ায় চীনের রাষ্ট্রদূত। মাহাদি হাসান, সময় সংবাদ।
এদিকে লাকদার ব্রাহিমি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শান্তি পরিকল্পনা বাস্তবায়নে দামেস্ক সফরে এসেছেন বলে যে অভিযোগ উঠেছে তাকে অস্বীকার করেছেন ব্রাহিমি। সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সমঝোতা বিষয়ক প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার দামেস্কে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ব্রাহিমি নিজেই। কেউ কেউ বলছে আমি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এটা একদমই ভুল ধারণা। সিরিয়া এবং এখানকার জনগণের নিরাপত্তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, মা বেনজির ভুট্টোর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের রাজনীতিতে যোগ দিচ্ছেন ছেলে বিলওয়াল ভুট্টো। বাসে গণধর্ষণের ঘটনায় পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারত সরকার। এরই মধ্যে 16 ডিসেম্বরের ঘটনা তদন্তে দুটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে তারা। এদিকে গণধর্ষণের শিকার মেডিকেলের ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। অন্ত্র প্রতিস্থাপনের জন্য তাকে সেখানে নেওয়া হয়। নয়াদিল্লিতে বাসে তরুণীর গণধর্ষণের ঘটনায় এখনো ভারত জুড়ে বইছে প্রতিবাদের হাওয়া। দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তা, কিন্তু নির্দেশ অমান্য করে ইন্ডিয়া গেটের সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার কর্মীরাও। বারবার উঠেছে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইন আরো কঠোর করার দাবি। সরকারের তরফ থেকেও আসছে নানা প্রতিশ্রুতি। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়টি নিয়ে কথা বলছেন। একটি আইনের মাধ্যমে আমরা অপরাধীদের কঠিন সাজা দেবার চেষ্টা করছি। মরণাপন্ন মেয়েটির ব্যাপারে প্রধানমন্ত্রী বিশেষ খেয়াল রাখছেন। গণধর্ষণের ঘটনায় 10 দিন পর বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘটনা তদন্তের পাশাপাশি রাজধানীতে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার পরামর্শ দেবে ওই কমিশন। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদারক করছে। এ ধরনের ঘটনার সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করে তাদের আইনের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর। এদিকে গণধর্ষণের শিকার 23 বছর বয়সী মেডিকেল ছাত্রীর অবস্থার অবনতি ঘটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পৃথা রায়, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন আন্তর্জাতিক সময়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 2007 সালের এই দিনে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারণার সময় আততায়ীদের গুলিতে নিহত হন তিনি। তবে 5 বছর পেরিয়ে গেলেও এখনও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর হত্যার বিচার কাজ সম্পন্ন হয়নি। এদিকে মায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট পুত্র ও ক্ষমতাসীন পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। পিপিপির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকীতে রাওয়ালপিন্ডিতে জনসমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি। এদিকে চতুর্থবারের মতো গুজরাটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। বুধবার আহমেদাবাদে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। গত 20 ডিসেম্বর প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে মোট 182টি আসনের মধ্যে 115টি আসনই জয় পায় মোদীর দল বিজেপি। বিপরীতে কংগ্রেস পায় মাত্র 61টি আসন। গুজরাটে নরেন্দ্র মোদীর টানা এ সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী হিসেবে তার সম্ভাবনা আরও বেড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই নতুন মন্ত্রিসভা গঠন করলেন শিনজো অ্যাবে। বুধবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন অ্যাবে। এবারে মন্ত্রিসভায় বেশ কয়েকজন নারী সদস্যকে রাখা হয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তারো আসো। গত মাসে জাপানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শিনজো অ্যাবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে জাপানের স্থিতিশীলতা রক্ষাই এবার প্রধানমন্ত্রী অ্যাবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, 6 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন কমপক্ষে 2 লাখ মানুষ, কয়েকশো ফ্লাইট বাতিল। এবার আমাদের নিয়মিত আয়োজন ফিরে দেখা 2012। দীর্ঘ 10 বছর পর এবছর চীন পেয়েছে নতুন নেতৃত্ব।
চীনা কমিউনিস্ট পার্টির এবারের কংগ্রেসে আগামী 10 বছরের জন্য বিশ্বের শক্তিশালী এই রাষ্ট্রের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চ থেকে তিনি বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনকে নেতৃত্ব দেবেন। 5 বছর পর পর চীনা কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রতি 10 বছরে দলের নেতৃত্ব পরিবর্তনের বিধান থাকায় এবছর চীনা কমিউনিস্ট পার্টির সম্মেলন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 8 নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে 14 নভেম্বর শেষ হয়। সিপিসির 18তম এই সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ার পাশাপাশি প্রবীণ নেতাদের জায়গা নিয়েছেন তরুণরা। দলের প্রধান হিসেবে দায়িত্ব পান শি জিনপিং, যিনি চীনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন, এবং লি কেকিয়াং পান দলের উপপ্রধানের দায়িত্ব, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আগামী মার্চ থেকে। শি জিনপিং ও লি কেকিয়াং 2008 সাল থেকে চীনের উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে চীনের পরবর্তী সম্ভাব্য নেতা হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল বো জিলাইয়ের নাম, যাকে দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় গত ফেব্রুয়ারিতে। এবছর রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণকারী স্ট্যান্ডিং কমিটি অফ পলিট ব্যুরোর 7 সদস্যের বেশিরভাগই নতুন মুখ। দলের নতুন নেতৃত্ব ও সব সদস্যের দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপনী ঘোষণা করেন বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাও। সেই সঙ্গে চীনা সামরিক বাহিনীকে বিশ্বের শীর্ষস্থানীয় সশস্ত্র বাহিনীতে পরিণত করারও ঘোষণা দেন তিনি। রোকসানা নানভি, সময় সংবাদ। আপনারা দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আন্তর্জাতিক সময়। নিউ ইয়র্কের 2টি কাউন্টির অস্ত্রধারীদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে মার্কিন একটি দৈনিক পত্রিকা। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে দেখা দিয়েছে বিতর্ক। রোববার দ্য জার্নাল নিউজ নামে একটি পত্রিকা ও লহুড.com ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে অস্ত্রধারীদের নাম ও ঠিকানা প্রকাশ করা হয়। নিউ ইয়র্কের ওয়েস্টার, পুটনাম ও রকল্যান্ড কাউন্টির মোট 44,000 মানুষের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে 14 ডিসেম্বর কানেকটিকাটের নিউ টাউনে শিশুদের উপর গুলিবর্ষণের ঘটনার পর এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্যান্ডি বিধ্বস্ত পূর্ব উপকূলে প্রচণ্ড তুষার ঝড়ে কমপক্ষে 6 জন মারা গেছে। ঝড়ের কারণে মিসিসিপি ও আলাবামা রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বুধবার মার্কিন আবহাওয়া সংস্থা জানায়, নিউ ইয়র্কে প্রতিদিন তুষারপাত হচ্ছে। তীব্র তুষারের সাথে প্রচণ্ড শৈত্যপ্রবাহ মার্কিন জনজীবনকে স্থবির করে দিয়েছে। প্রতিদিন রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে বরফ সরাতে কয়েকশো স্বেচ্ছাসেবক কাজ করছে। আর তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কমপক্ষে 2 লাখ মানুষ। বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট। এদিকে ফ্লোরিডা, পূর্ব উপকূলীয় অঞ্চল, টেক্সাস, আলাস্কা, লুইজিয়ানা রাজ্যেও ভয়াবহ তুষার ঝড়ের খবর পাওয়া গেছে। এখানে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কিছু অংশ। ভারতের কেরালা রাজ্যের পেরিয়ার নদীতে ডুবে সেনাবাহিনীর 5 শিক্ষানবিশ ক্যাডেট মারা গেছে। বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে নয়াদিল্লি থেকে কেরালা আসেন তারা। বিভিন্ন ঘটনার কিছু অংশ। এদিকে ইকুয়েডর বাস দুর্ঘটনায় কমপক্ষে 14 জন মারা গেছে, আহত হয়েছে আরো 37 জন। বুধবার পিল্লারু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সফল অস্ত্রোপচার ও নিবিড় পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট এবং কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা। এদিকে ব্রঙ্কাইটিস সংক্রমণের কারণে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন 41তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সিনিয়র। নিকারাগুয়ায় মানাগুয়া এলাকায় সান ক্রিস্টোবাল আগ্নেয়গিরিতে উদগীরণ শুরু হয়েছে। মঙ্গলবার এই আগ্নেয়গিরিটি সক্রিয় হবার পর এ পর্যন্ত 15 বার অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে। কয়েক কিলোমিটার পর্যন্ত ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং আশেপাশে প্রায় 300টি পরিবার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ সুনামির আঘাতের 8 বছর পূর্তি উদযাপন করল থাইল্যান্ড। প্রতি বছর 26শে ডিসেম্বর আলোকিত পুকেট শিরোনামে সুনামিতে প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানান থাইল্যান্ডবাসী। আসফিয়ানাজ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
উচ্চকক্ষের হাতে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করলেন প্রেসিডেন্ট মুরসি। 29 জানুয়ারি মহাসমাবেশের ডাক বিরোধীদের। প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা রেখে কোনো প্রস্তাবই মেনে নেওয়া হবে না, বিরোধীদের হুঁশিয়ারি। রাজনৈতিক সমঝোতার আহ্বান চীনের। এবং নয়াদিল্লিতে গণধর্ষণের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্নের মুখে ভারত সরকার। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা। এ ছিল আন্তর্জাতিক সময়। আর যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।